1963 সাল মেক্সিকোর এক গভীর জঙ্গলে একদল আমেরিকান প্রত্নতাত্ত্বিক এমন এক জিনিসের খোঁজ পায় যেটা মাটির নিচে থাকলেই হয়তো পৃথিবীর জন্য ভালো ছিল। তারা জঙ্গলের ভেতর প্রাচীন আজটেক সভ্যতার এক ধ্বংসাবশেষ খুঁজে পায়, কিন্তু জায়গাটা ছিল খুবই অদ্ভুত। চারপাশের দেওয়ালে খোদাই করা ছিল অদ্ভুত সব লেখা আর সংকেত, যা দেখলে গা শিউরে ওঠে। শুধু তাই নয়, সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য মানুষের কঙ্কাল, যেন একসময় এখানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে বলি দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকান এই দলটা এসব দেখেও ভয় পেল না। উল্টো তারা সেই ধ্বংসাবশেষের একদম গভীরে গিয়ে একটা প্রাচীন পাথরের কফিন খুঁজে পায়। অদ্ভুত ব্যাপার হলো, সেই কফিনের চারপাশে মরে পড়েছিল অসংখ্য পোকা। এই কফিনটা যে সাধারণ কিছু নয় সেটা দেখলেই বোঝা যাচ্ছিল, কিন্তু লোভের বশবর্তী হয়ে তারা সেই কফিনটা মাটি খুঁড়ে বের করে আনে। তারা জানতো না যে এই কফিনটা খোলার মাধ্যমে তারা হাজার বছর ধরে বন্দী থাকা এক শয়তানকে পৃথিবীতে আবার ডেকে আনছে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। দৃশ্যপট চলে আসে নিউ ইয়র্কের এক পুরনো অ্যাপার্টমেন্টে। সেখানে এক কৃষ্ণাঙ্গ মেয়ে তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। সে খুব বিরক্ত হয়ে বলছিল, এই নতুন অ্যাপার্টমেন্টটা বড্ড আজব। এখানে সব সময় একটা ভুতুড়ে পরিবেশ থাকে, আর ঘরটা এত ঠান্ডা যে মনে হয় মেরু অঞ্চলে আছি। আমার তো মনে হয় এখানে কোনো অশরীরী আত্মা আছে। সারাক্ষণ পিঠের পেছনে কারো উপস্থিতি টের পাই। মেয়েটা সিদ্ধান্ত নেয় কালকেই সে এই বাসা ছেড়ে চলে যাবে, কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ তার ঘরের টিভিটা একা একাই ঝিরঝির করতে শুরু করে। ঠিক তখনই মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো ভেজা পায়ের ছাপ, যেন কেউ এইমাত্র গোসল করে বেরিয়েছে। মেয়েটা অবাক হয়ে যখনই ভাবছে এটা কি হতে পারে, ঠিক তখনই পুরো বিল্ডিংয়ের কারেন্ট চলে যায়। ভয়ে ভয়ে সে করিডোরের দিকে তাকায় আর দেখে পাশের বেডরুমের দরজাটা একা একাই খুলে যাচ্ছে। হঠাৎ তার কানে আসে অদ্ভুত এক ডানা ঝাপটানোর শব্দ, যেন বিশাল কোনো পোকা বা মথ উড়ে বেড়াচ্ছে। কিন্তু যখনই সে আবার পেছনের ঘরের দিকে তাকায়, তার চোখ কপালে ওঠে। সেই ঘরের মাঝখানে হঠাৎ করেই মাটির নিচ থেকে সেই অভিশপ্ত পাথরের কফিনটা উঠে এসেছে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের ভেতর থেকে এক বিশাল দানবীয় হাত বেরিয়ে এসে তাকে খপ করে ধরে ফেলে, আর মুহূর্তের মধ্যেই এক করুণ চিৎকারের সাথে মেয়েটা চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কেন এমনটা হলো। গল্প শুরু হয় এখান থেকে। আমাদের গল্পের মূল নায়িকা কেট, যে মেক্সিকো থেকে লুকিয়ে অবৈধভাবে আমেরিকায় এসেছে, স্বপ্নের দেশ নিউ ইয়র্কে। শুরুতে সে ভেবেছিল আমেরিকায় গেলেই বুঝি টাকার পাহাড়, কিন্তু বাস্তবতা তার মুখে চড় মারে। কোনো লিগ্যাল কাগজপত্র না থাকায় তাকে এক কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করতে হয়, আর বেতনও পায় নামমাত্র। টাকা বাঁচানোর জন্য সে সস্তায় থাকার জায়গা খুঁজছিল। অনেক খোঁজার পর সে একটা অদ্ভুত পুরনো অ্যাপার্টমেন্ট খুঁজে পায়। বাড়ি ভাড়া অবিশ্বাস্য রকমের কম, কিন্তু বাড়িওয়ালার একটা আজব নিয়ম আছে, সে শুধু মেয়েদেরই ভাড়া দেয়। এত বড় বাড়ি, অথচ ভাড়াটিয়া মাত্র দুজন। ব্যাপারটা সন্দেহজনক হলেও টাকার অভাবে কেট রাজি হয়ে যায় এবং সেখানেই উঠে পড়ে। কিন্তু প্রথম রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ঘুমের মধ্যে কেট স্বপ্ন দেখে তার মৃত মা তার শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তুই নিজের সুখ খুঁজে নে মা। স্বপ্নের মধ্যে মায়ের স্পর্শটা এতই জীবন্ত ছিল যে কেট শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু কেট জানতো না যে বাস্তবেও অন্ধকারের ভেতর থেকে একটা হাত সত্যি সত্যি তার চুলে বিলি কেটে দিচ্ছে। যখনই কেট পাশ ফেরে, সেই হাতটা চোখের পলকে মিলিয়ে যায়। পরদিন সকালে ফ্যাক্টরিতে যাওয়ার সময় সিঁড়িতে কেটের দেখা হয় আরেক ভাড়াটিয়া ফ্রেয়ার সাথে। কেট খুব আগ্রহ নিয়ে তার সাথে পরিচিত হতে যায়, বলে আমরা তো প্রতিবেশী, একে অপরের দরকারে পাশে থাকব। কিন্তু ফ্রেয়া খুব অদ্ভুত আচরণ করে। সে খুব রুক্ষ গলায় বলে, আমি আজই এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে ফ্রেয়া কেটকে সাবধান করে দিয়ে ফিসফিস করে বলে, বাড়িওয়ালার কোনো কথা বিশ্বাস করো না, লোকটা সুবিধের না। এটুকু বলেই সে চলে যায়। কেট ফ্রেয়ার কথায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে লক্ষ্য করে না ফ্রেয়া চলে যাওয়ার পর সিঁড়ির অন্ধকার কোণ থেকে দুটো ছায়া মূর্তি তাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছে এই বাড়িতে এমন কোনো গোপন রহস্য আছে যা কেউ জানে না। কিছুক্ষণ পর কেট ফ্যাক্টরিতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে আরেক বিপদ। বস তাকে ধমক দিয়ে বলে, গতকালের সেলাই করা সব জামা নষ্ট হয়েছে, সব আবার নতুন করে করতে হবে। বেচারা কেট কোনো উপায় না পেয়ে হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে। কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। ফেরার সময় টিভিতে খবর দেখে যে পুলিশ অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে। এটা দেখে কেটের বুক কেঁপে যায়। এর মধ্যে তার এক সহকর্মী তাকে দুঃসংবাদ দেয় যে ভুয়া গ্রিন কার্ড বা আইনি কাগজ বানানোর খরচ $1000 থেকে বেড়ে এখন $3000 হয়ে গেছে। একে তো কেটের কাছে টাকা নেই, উপরে এই বাড়তি খরচ তার জন্য বিশাল এক ধাক্কা। তবে আশার আলো হলো, এই শহরেই কেটের এক দূর সম্পর্কের চাচা থাকে। চাচা তাকে কথা দিয়েছে যদি কেট কোনোভাবে লিগ্যাল কাগজ জোগাড় করতে পারে, তাহলে সে তাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। এই আশায় বুক বেঁধে কেট ঠিক করে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। সেদিন রাতে ক্লান্ত হয়ে যখন কেট বাসায় ফেরে, বেসমেন্টের দিক থেকে সে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে নিচে নেমে দেখে বেসমেন্টের দরজা তালাবন্ধ, আর দরজার সামনে অনেকগুলো পুরনো
পুরনো বাথটাব রাখা। বাথটাবগুলো দেখে মনে হচ্ছে যেন ওগুলো কোনো বন্য পশুকে গোসল করানোর জন্য। কেট যখন উকিঝুঁকি মারছিল ঠিক তখনই বাড়িওয়ালা সেখানে উদয় হয়। বাড়িওয়ালা গম্ভীর গলায় বলে, বেসমেন্টটা আমার ব্যক্তিগত জায়গা, এখানে তোমার না আসাই ভালো। কেট সুযোগ পেয়ে বাড়িওয়ালার কাছে তার ডিপোজিট বা জামানতের টাকাটা ফেরত চায়, কারণ তার টাকার খুব দরকার। কিন্তু বাড়িওয়ালা সোজাসুজি না করে দেয়, বলে এখন টাকা ফেরত দেওয়া সম্ভব না। মন খারাপ করে কেট নিজের ঘরে ফিরে আসে। টাকা গোনার সময় হঠাৎ সে মেঝের নিচ থেকে ফ্রেয়ার আর্তচিৎকার শুনতে পায়। বাঁচাও বাঁচাও! ফ্রেয়ার গলা শুনে কেট চমকে যায়। সে দৌড়ে ফ্রেয়ার রুমের দিকে যায়, কিন্তু গিয়ে দেখে রুম সম্পূর্ণ খালি, ফ্রেয়ার কোনো জিনিসপত্রও নেই। কেট ভাবে হয়তো মনের ভুলে এসব শুনছে, কিন্তু কেট জানতো না সে ঘর থেকে বের হওয়ার পরপরই ফ্রেয়ার খালি ঘরে বাতাসের মধ্যে এক ভুতুড়ে অবয়ব ভেসে উঠেছিল। রাতে কেট আবার সেই দুঃস্বপ্ন দেখে। সে দেখে সে হাসপাতালে তার মৃত মায়ের পাশে শুয়ে আছে, মা তাকে আদর করছে। কিন্তু হঠাৎ কেট খেয়াল করে হাসপাতালের ঘরের কোণে সেই প্রাচীন আজটেক কফিনটা রাখা। স্বপ্নের মধ্যেই সে দেখে কফিনের ডালাটা আস্তে আস্তে খুলছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে এক বিভৎস হাত। ভয়ে কেটের ঘুম ভেঙে যায়। সকালে উঠে সে ফ্যাক্টরিতে গিয়ে বসের কাছে আগামী মাসের বেতনটা অগ্রিম চায়। বস তো টাকা দিলই না, উল্টো তার কাজের মানকে অপমান করে তাকে আরো কঠিন কাজে পাঠিয়ে দিল। এখন তাকে সারাদিন ভারী কার্টন টানতে হবে। কাজ শেষে কেট তার সহকর্মী ব্ল্যাক সিস্টার বা সেই কৃষ্ণাঙ্গ মহিলাটির কাছে সাহায্য চায়। মহিলাটি বলে তার পরিচিত একজন আছে যে কম টাকায় কাগজ করে দিতে পারবে। কেটের কাছে আছে $2000, কিন্তু লাগবে 3000। মহিলাটি তখন মহানুভবতা দেখিয়ে বলে, বাকি টাকা আমি দিয়ে দেব, তুমি পরে বেতন পেলে শোধ করে দিও। কেট এই কথা শুনে খুশিতে কেঁদে ফেলার মতো অবস্থা। সে ভাবে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। সরল বিশ্বাসে সে তার জমানো সব টাকা ওই মহিলার হাতে তুলে দেয়। মহিলাটি বলে কাল সকালেই খুশির খবর পাবে। খুশি মনে বাড়ি ফেরার পথে কেট ভাবে কাগজটা পেলেই চাচার সাহায্যে ভালো চাকরি পাবে, সব কষ্ট শেষ হবে। কিন্তু অ্যাপার্টমেন্টে ঢুকতেই সে দেখে এক অদ্ভুত দৃশ্য। বেসমেন্টের দরজায় এক লোক পাগলের মতো নিজের মাথা ঠুকছে। ডুম ডুম শব্দ হচ্ছে। দৃশ্যটা দেখে কেটের ভেতরটা কুঁকড়ে যায়। সে কোনো মতে নিজের ঘরে চলে আসতে চায়। কিচেনের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখে দুজন নতুন মেয়ে এসেছে। তারাও সস্তায় বাসা পেয়ে এখানে উঠেছে। তাদের সাথে কথা বলে কেট একটু স্বস্তি পায়। এমন সময় বাড়িওয়ালা আসে। কেট তখন সেই মাথা ঠোকানো লোকটার কথা জিজ্ঞেস করলে বাড়িওয়ালা হেসে বলে, ওটা আমার ভাই, ওর মানসিক সমস্যা আছে, তোমরা ভয় পেও না। তার কথায় আশ্বস্ত হয়ে কেট নিজের ঘরে যায়। কিন্তু কিছুক্ষণ পর কেট দেখে বাড়িওয়ালার ঘরের দরজা খোলা। কৌতূহল সামলাতে না পেরে সে পা টিপে টিপে ভেতরে ঢোকে। ঘরের ভেতরটা ছিল অদ্ভুত। দেওয়ালে সারি সারি মরা পোকা বা মথ পিন দিয়ে আটকানো। টেবিলের ওপর একটা পুরনো টেপ রেকর্ডার ঘুরছে। সেখান থেকে বেরোচ্ছে অদ্ভুত এক মন্ত্র পাঠের শব্দ। পাশে রাখা বইগুলো উল্টে দেখতেই কেট চমকে যায়। বইগুলো সব প্রাচীন আজটেক বলিদান আর কালো জাদুর ওপর লেখা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা সে খায় যখন সে টেবিলে রাখা একটা ফ্রেমের ছবি দেখে। ছবিতে বাড়িওয়ালার বাবা মা দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে ঠিক সেই পাথরের কফিনটা যেটা কেট বারবার স্বপ্নে দেখছে। তার মানে এরা প্রত্নতাত্ত্বিক ছিল, আর এই কফিনটাই কি এই অভিশপ্ত ঘটনার মূল? কেট যখন এসব ভাবছে হঠাৎ টেপ রেকর্ডার থেকে এক বিকট চিৎকারের শব্দ ভেসে আসে। ভয়ে কেটের হাত থেকে ছবিটা পড়ে যায়। সে ছবিটা তুলতে গিয়ে অনুভব করে তার ঠিক ঘাড়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। এক হিম শীতল নিঃশ্বাস তার গায়ে লাগছে। সে ঝট করে পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। কেট দ্রুত ছবিটা জায়গা মতো রেখে পালিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় না সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তার পেছনে দাঁড়িয়ে ছিল এক বিশাল ছায়ামূর্তি। পরদিন সকালে কেটের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই টাকা নেওয়া সহকর্মীকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। ফ্যাক্টরিতে গিয়ে শোনে ওই মহিলা কাজ ছেড়ে দিয়েছে। কেট বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। তার সব জমানো টাকা শেষ। রাগে দুঃখে সে ফ্যাক্টরির বসের সাথে চেঁচামেচি করে ফেলে, আর বস তাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেয়। সব হারিয়ে নিঃস্ব কেট আবার সেই অভিশপ্ত অ্যাপার্টমেন্টে ফিরে আসে। নিজেকে একটু শান্ত করার জন্য সে বাথরুমে শাওয়ার নিতে যায়। তখনই সে আবার শুনতে পায় ফ্রেয়ার সেই করুণ আরতি। কেট বাথরুমের পর্দার দিকে তাকায়, দেখে পর্দার ওপাশে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটা দেখতে হুবহু ফ্রেয়ার মতো। ভয়ে কাঁপতে কাঁপতে কেট পর্দা সরায়, কিন্তু সেখানে কেউ নেই। ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। সে কাপড় পরে দৌড়ে বাথরুম থেকে বের হতেই বাড়িওয়ালার সাথে ধাক্কা খায়। সে বাড়িওয়ালাকে ফ্রেয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু বাড়িওয়ালা বলে ফ্রেয়া তো কবেই চলে গেছে। কেট তখন মরিয়া হয়ে তার ভাড়ার টাকা ফেরত চায়। বাড়িওয়ালা এবার আর না করে না। সে মুচকি হেসে বলে, আমার কাছে এখন ক্যাশ নেই, কাল সকালে এসো, আমি সব টাকা দিয়ে দেব। কেট ভাবে যাক, অন্তত কিছু টাকা
টাকা তো পাওয়া যাবে। এটাই তার শেষ সম্বল। রাতে কেট যখন ঘুমাচ্ছিল, জানালা দিয়ে একটা বড় মথ বা পোকা উড়ে এসে তার বিছানায় বসে। বিরক্ত হয়ে কেট সেটাকে থাপ্পড় মেরে ফেলে। কিন্তু অবাক করা কাণ্ড, মরা পোকাটা চোখের সামনে আবার ডানা ঝাপটে উড়ে যায়। কেট নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই সে অনুভব করে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে তাকিয়ে দেখে তার মৃত মা চুপচাপ তার বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে বসে সে বুঝতে পারে এতক্ষণ যা দেখছিল সবই ছিল একটা ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু স্বস্তি পাওয়ার উপায় নেই, কারণ স্বপ্ন ভাঙার পরপরই সে খেয়াল করে তার বেডরুমের দরজাটা একা একাই খুলে গেছে। কৌতূহলী হয়ে সে দরজার দিকে এগিয়ে যায়, আর দরজার ওপাশে যা দেখে তাতে তার পিলে চমকে যায়। সেখানে দাঁড়িয়ে আছে ফ্রেয়ার আত্মা, সেই মেয়েটি যে বলেছিল বাসা ছেড়ে চলে যাচ্ছে। কেট কিছু বুঝে ওঠার আগেই ফ্রেয়ার ভূত তার দিকে তেড়ে আসে। কিন্তু যেই না কেট নিজেকে বাঁচাতে যাবে, ফ্রেয়া হাওয়ায় মিলিয়ে যায়। কেট যখন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে, তখন ফ্রেয়ার কণ্ঠস্বর বাতাসে ভেসে আসে। ফ্রেয়ার কথা শেষ হতে না হতেই আর একটা ভয়ঙ্কর ভূত সেখানে উদয় হয়। এই নতুন ভূতটা এসে ফ্রেয়ার আত্মার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনে ধস্তধস্তি করতে করতে ওপর তলা থেকে সোজা নিচে গড়িয়ে পড়ে। কেটও ভয়ে ভয়ে তাদের পিছু নেয়। নিচে গিয়ে সে দেখে এক করুণ দৃশ্য। বেসমেন্টের দরজার সামনে বসে ফ্রেয়া কাঁদছে, আর ওই শয়তান ভূতটার কাছে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কেট চোখের সামনে দেখে বেসমেন্টের অন্ধকার থেকে একজোড়া বিশাল দানবীয় হাত বেরিয়ে এসে ফ্রেয়াকে টেনে হিচড়ে ভেতরে নিয়ে গেল। এই দৃশ্য দেখার পর কেটের আর বোঝার বাকি রইল না যে এই বাড়িতে থাকা মানে নিশ্চিত মৃত্যু। জান নিয়ে পালানোর জন্য কেট এক মুহূর্ত দেরি না করে নিজের সব জিনিসপত্র গুছিয়ে ফেলে। কিন্তু যাওয়ার আগে তার টাকার খুব দরকার, তাই সে বাড়িওয়ালার দরজায় নক করে ডিপোজিটের টাকাটা ফেরত চায়। কিন্তু এবার দরজা খোলে বাড়িওয়ালার সেই মানসিক রোগী ভাই। সে কেটকে দেখেই ধপাস করে মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কেট বুঝতে পারে টাকা পাওয়া যাবে না। অগত্যে সে খালি হাতেই ওই নরক বা ওই অভিশপ্ত বিল্ডিং থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে তখন হাড় কাঁপানো শীত। তার পকেটে কানাকড়িও নেই যে অন্য কোথাও ভাড়া নেবে। অমানবিক ঠান্ডায় টিকতে না পেরে সে আশ্রয় নেয় সাবওয়ে বা পাতাল রেলে। ট্রেনের জন্য বসে আছে, হঠাৎ ট্রেনের রাইডগুলো দপ করে নিভে আবার জ্বলে ওঠে। কেট চমকে গিয়ে এদিক ওদিক তাকায় আর দেখে পুরো স্টেশনে সে ছাড়া আর কোনো জনমানুষ নেই। মনে হচ্ছে সে যেন পৃথিবীর বাইরে অন্য কোনো জগতে চলে এসেছে। ভয়ের চোটে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। ঠিক তখনই সে দেখে ট্রেনের বগির ভেতরে তার মৃত মা দাঁড়িয়ে আছে, আর তার পাশে সেই ভয়ঙ্কর অ্যাজটেক কফিনটা। কফিনের ঢাকনাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর ভেতর থেকে এক বিদঘুটে দানব হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। দানবটা কিরকম সেটা দেখার আগেই কেটের ঘুম ভেঙে যায়। ধরফর করে উঠে এসে দেখে সে একটা কফি শপে বসে আছে। মানে এতক্ষণ যা দেখছিল সেটা আবার সেই ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সে হয়তো কফিতে চুমুক দিতে দিতেই ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় সেই শয়তান বাড়িওয়ালা। সে কেটকে জিজ্ঞেস করে, তুমি না বলে চলে এলে কেন? কেট ভয়ে কিছু বলে না। বাড়িওয়ালা তখন লোভ দেখায়, তোমার টাকা আমি তুলে এনেছি, যদি টাকা চাও তো আমার সাথে বাসায় চলো। কেট জানে ওই বাসায় ভূত আছে, কিন্তু পেটের দায় আর টাকার অভাব মানুষকে কত নিচে নামাতে পারে। তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বাড়িওয়ালার সাথে আবার ওই মরণ কূপে ফিরে যায়। বাসায় ফেরার পর বাড়িওয়ালা বলে, টাকা তোমার ঘরে রাখা আছে। কেট যখন নিজের ঘরে ঢোকে তখন বাড়িওয়ালার আচরণ একদম পাল্টে যায়। সে পাগলের মতো বলতে শুরু করে, আমার বাবা ছিল বড় প্রত্নতাত্ত্বিক, সে মাটির নিচ থেকে আজব সব জিনিস আনত। শেষে বাবা পাগল হয়ে মাকে খুন করেছিল। কেট বুঝতে পারে এই লোকটাও পাগল। সে পালাতে চায়, কিন্তু দরজা দিয়ে বের হওয়ার আগেই বাড়িওয়ালার সেই গুন্ডা ভাই এসে কেটের মাথায় এক জোর আঘাত করে, আর কেট জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর কেট শুনতে পায় বাকি দুই নতুন ভাড়াটিয়া মেয়ে তার দরজায় পাগলের মতো ধাক্কা দিচ্ছে। তারা চিৎকার করে বলছে, এই বাড়িতে সমস্যা আছে, আমরা আমাদের মৃত আত্মীয়দের দেখছি। কেট বুঝতে পারে ওই কফিনটাই সব নষ্টের মূল। হঠাৎ চোখের পলকে দৃশ্যপট বদলে যায়। কেট দেখে সেই দুই মেয়ে গায়েব, আর ঘর ভর্তি শুধু প্রেতাত্মা। তারা সবাই কেটের দিলে তাকিয়ে আছে। দরজায় আবার তার মায়ের আত্মা দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে ডাকছে। কিন্তু এবার ফ্রেয়ার আত্মা এসে কেটকে বাঁচায় এবং ধাক্কা দিয়ে বাস্তবে ফিরিয়ে আনে। বাস্তবে ফিরে কেট দেখে বাড়িওয়ালার দুই ভাই মিলে ওই নতুন দুই মেয়েকে মারধর করছে। কেট তাদের বাঁচাতে গেলে সেই শক্তিশালী ভাইটা তাকে আছাড় মারে। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ে কেটের সেই চাচা। চাচা কেটকে খুঁজতেই এসেছে। শয়তান দুই ভাই কেটকে লুকিয়ে ফেলে আর চাচাকে বলে কেট চলে গেছে। কিন্তু চালাক চাচা ঘরের কোণে কেটের ব্যাগ দেখতে পায়। ওদিকে কেট ও জানালা দিয়ে চিৎকার করে সাহায্য চায়। চাচা তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু হায় কপাল, পেছন থেকে বাড়িওয়ালার ভাই এসে লাঠি দিয়ে চাচার মাথায় মারে একবারই। রক্তে ভেসে যায় মেঝে। কেটের শেষ ভরসাটুকুও শেষ হয়ে যায়। এরপর সেই শয়তান ভাইরা কেটকে বেঁধে ফেলে, তার মুখে অদ্ভুত এক পাউডার আর ছাই মাখিয়ে দেয়। বাড়িওয়ালা বলে, এসব করছি আমার ভাইকে সুস্থ করার জন্য। কেটকে তারা চ্যাংদোলা করে বেসমেন্টে নিয়ে যায়। যাওয়ার পথে কেট দেখে সিঁড়িতে আর দেওয়ালে অসংখ্য মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে। এরা সবাই এই দুই ভাইয়ের হাতে খুন হয়েছে। আজ কেটের পালা। বেসমেন্টটা আসলে একটা বলিদানের জায়গা। সেখানে একটা মাথা কাটা লাশ সরিয়ে কেটকে সেই বেদিতে শোয়ানো হয়। তারপর সেই প্রাচীন কফিনটা খোলা হয়। অবাক করা ব্যাপার হলো, কফিনের ভেতরটা সাধারণ নয়, মনে হচ্ছে এর ভেতরে এক অন্তহীন
সুড়ঙ্গ আছে, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত মথ বা পোকা বেরিয়ে আসে। হঠাৎ কেট দেখে তার চাচা এসে তাকে বাঁধন খুলে দিচ্ছে, তারা দুজনে মিলে পালাচ্ছে, কিন্তু কিসের কি? একটু পরেই কেট আবিষ্কার করে সে আসলে কফিনের ভেতরে আটকা পড়ে আছে, আর সামনে আবার তার মা তাকে বলছে তুই আমার কাছেই থেকে যা। কিন্তু কেটের মনে পড়ে মা তো মারা যাওয়ার সময় বলেছিল সুখ খুঁজে নিতে, তাহলে আটকে থাকতে বলছে কেন? ওদিকে বাস্তবে কেট তখনও বেদিতে বাঁধা, আর কফিন থেকে বেরিয়ে আসছে এক জঘন্য দানব। দানবটা দেখতে বিশাল এক শুঁয়োপোকার মতো, কিন্তু মুখটা মানুষের আর হাতগুলোও মানুষের মতো। দানবটা হাঁ করে কেটের মাথাটা চিবিয়ে খেতে আসে। স্বপ্নের জগতে কেট বুঝতে পারে তার সামনে যে মা দাঁড়িয়ে আছে সে আসলে মা নয়, সে একটা মায়া। বাঁচার জন্য কেট স্বপ্নের মধ্যেই নকল মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। যেই না সে স্বপ্নের মায়াকে হত্যা করলো, বাস্তবে ওই দানবটা ভয় পেয়ে পিছিয়ে গেল, কারণ এই দানব শরীর খায় না, সে খায় ভয় আর মানুষের আত্মা। কেটের ভয় কেটে গেছে, তাই দানবটা দুর্বল হয়ে কফিনে ঢুকে গেল। এই সুযোগে কেট জ্ঞান ফিরে পায়। সে দেখে পাশে একটা ধারালো বড় ছুরি বা চাপাতি রাখা, সে সেটা তুলে নেয়। ওদিকে ওপরতলায় দুই ভাই অবাক হয়ে ভাবছে, কিরে ভাই, দানব তো মেয়েটাকে খেলো, তাহলে আমার ভাই সুস্থ হচ্ছে না কেন? ছোট ভাই দেখতে নিচে নামে। দরজা খোলার সাথে সাথেই কেট কোপ বসিয়ে দেয় তার গায়ে। ছোট ভাই ওখানেই শেষ। এবার বড় ভাই তেড়ে আসে, সে কেটের পা ভেঙে দেয়। কিন্তু কেট এখন আর সাধারণ মেয়ে নয়, সে বাঘিনীর মতো লড়াই করে বড় ভাইয়ের গলায় ছুরি বসিয়ে দেয়, তারপর কুপিয়ে শেষ করে দেয়। কেট ওই আধা মরা বাড়িওয়ালাকে টেনে হিঁচিড়ে বেসমেন্টে নিয়ে যায়। সে ওই শয়তানকে বেদিতে বেঁধে দেয় আর বলে, এবার তুই দানবের খাবার হ। চোখের সামনে দানবটা এসে বাড়িওয়ালার মাথাটা কামড়ে ছিঁড়ে নিয়ে যায়। কেট বেসমেন্টের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয়। গল্পের শেষটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কেট খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসা থেকে বেরোচ্ছিল, হঠাৎ সে খেয়াল করে তার ভাঙা পা একদম ভালো হয়ে গেছে, শরীরে কোনো কাঁটা ছেঁড়া নেই। উল্টে সে অনুভব করছে এক অসীম শক্তি। সে বুঝতে পারে ওই কফিন বা শয়তান তাকে এক অদ্ভুত ক্ষমতা দিয়েছে। সে চাইলেই এখন চলে যেতে পারত, নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু ক্ষমতার লোভ বড় মারাত্মক জিনিস। কেট দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায়। সে আর বেরোয় না। সে ধীরে ধীরে আবার সেই অন্ধকারের দিকে ঘুরে দাঁড়ায়। যে মেয়েটা শয়তানের সাথে লড়াই করে জিতেছিল, সেই এখন শয়তানের দাসী হয়ে গেল। সে ঠিক করলো এখন থেকে সে এই শয়তানকেই সেবা করবে। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে আর আমার কষ্ট সার্থক করতে চাও, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর কেটের এই নির্ধার নিয়ে তোমরা কি ভাবছো কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।